শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2023 সালে ডব্লিউবিসিএস মেন পরীক্ষা সেটার চতুর্থ পত্র বা জেনারেল স্টাডিজ সেকেন্ড পেপার এটা অনুষ্ঠিত হলো বা অনুষ্ঠিত করলো। এই পেপারে কি কি থাকে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক জিকে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং টেকনোলজি, এই সমস্ত পার্টগুলো মিলিয়ে এই পেপারটা তৈরি হয়েছে। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের উচিত প্রশ্নপত্রে একটা ভারসাম্য নিয়ে আসা। পেপার 3-র ক্ষেত্রে যেটা হয়েছে যে পরীক্ষার্থীরা 180 উত্তর করে ফেলতে পারছে, কিন্তু পেপার 4-এর যে প্রশ্নপত্র সেখানে 80 উত্তর করতে গিয়ে পরীক্ষার্থীদের অসুবিধার মুখোমুখি পড়তে হচ্ছে। যারা 100 বা তার বেশি করেছে তারা তো খুবই ভালো পরীক্ষার্থী, প্রচুর পড়াশোনা করেছে, সুতরাং তাদের কথা আমি আলাদাই রাখছি। যারা মোটামুটি ভাবে পরীক্ষাটা দিচ্ছে তাদের 80 নম্বরের উত্তর করতে গিয়ে সমস্যাটা হবে। কেন সমস্যা হবে বা কোথায় অসুবিধা সেগুলো আমি একটু বিস্তারিত আকারে ব্যাখ্যা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আগে বলে নি যে প্রশ্নপত্র কিরকম ভাবে বিভাজিত বিভিন্ন বিষয়গুলোর মধ্যে। ফিজিক্স থেকে কম বেশি 33টা প্রশ্ন এসছে, কেমিস্ট্রি থেকে কম বেশি 25টা প্রশ্ন এসছে, বায়োলজি থেকে কম বেশি 23টা প্রশ্ন এসছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে কম বেশি 21টা প্রশ্ন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কম বেশি 16টা প্রশ্ন এসছে, টেকনোলজি যেটা সায়েন্স টেকনোলজির যে পার্ট সেখান থেকে কম বেশি প্রায় 4টে প্রশ্ন এসছে। প্রশ্নপত্র ভরে আছে হচ্ছে স্ট্যাটিক জিকেতে। স্ট্যাটিক জিকে থেকে 78টা প্রশ্ন এসছে। তাহলে কি বলতে হবে যে সামনে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ আছে বলে এবং সেখানে স্ট্যাটিক জিকের ওপর গুরুত্বটা প্রচন্ড বেশি দেওয়া হয় বলে সেগুলোর বোধহয় একটা স্পর্শ এই ডব্লিউবিসিএস মেইনস এর 4th পেপারে লেগে গেছে। স্ট্যাটিক জিকে থেকে 75-80টা প্রায় 78টা মতো প্রশ্ন এসছে। ভাবাই যায় না যে এত প্রশ্ন স্ট্যাটিক জিকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। এবারে আসি এই যে প্রশ্নপত্রের কাঠিন্য যেটা সেটা ঠিক কোন কোন জায়গাতে। বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে শর্ট ফর্ম বা অচেনা শব্দ পাওয়া যাবে যেগুলো আমরা শুনলে হতচকিত হয়ে যাব উত্তরটা করব কিরকম। যেমন এনসিইপিসি, তারপরে হচ্ছে সিপিসিবি, ডাব্লিউএসএসডি, এই ধরনের শব্দগুলো যদিও আমরা জানি যে স্ট্যাটিক জিকেতে শর্ট ফর্ম আমাদের পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, কিন্তু এই শর্ট ফর্মটুকু থেকে অনেক সময় বলা হয় যে 4টে অপশন দিয়ে যে কোনটা সঠিক উত্তর, কিন্তু এখানে তা না। এখানে শর্ট ফর্মটাকে কেন্দ্র করে সেটার থেকেই একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলা হয়েছে, এটা কবে প্রতিষ্ঠা, এটা কবে চালু হয়েছে, এরকম একটা প্রশ্ন। ফলে এই ধরনের বিভিন্ন ধরনের শর্ট ফর্ম দেখে লোকজন অবাক হয়ে যেতে পারে। তারপরে সায়েন্সের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম, এই জাতীয় যে প্রশ্ন সেগুলো দেওয়া হয়েছে। আর পেপার 3-তে ইতিহাস ভূগোলের প্রশ্নপত্র পরীক্ষার্থীরা দিল, তারপরেও পেপার 4-এর মধ্যেও স্ট্যাটিক জিকে অংশে ইতিহাস এবং ভূগোল, বিশেষ করে ভূগোলের প্রশ্নপত্র ছড়িয়ে রয়েছে চারিদিকে। এবং শুধু ভূগোলের প্রশ্নপত্র কেন, আমরা মিসলেনিয়াস পরীক্ষাতে যে বিষয়টা নিয়ে খুব জোর দিই সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, সিনেমা, সাহিত্য, এই ব্যাপারগুলো সম্পর্কে। সেই আর্ট এবং কালচারের প্রশ্নপত্র স্ট্যাটিক জিকের মধ্যে প্রচুর রয়েছে। স্ট্যাটিক জিকের প্রশ্নপত্রগুলো দেখলে আমার মনে হয় যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ দিতে যাচ্ছে তাদের অনেকটা সুবিধা হবে। প্রচুর প্রশ্ন আর্ট এবং কালচার থেকে রয়েছে। ডব্লিউবিসিএস এর সিলেবাসে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয় যে ফিজিক্যাল জিওগ্রাফি ব্যাপারটা নেই বা ওয়ার্ল্ড জিওগ্রাফির ব্যাপারটা নেই, তার মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি অন্যতম। কিন্তু আমি অনলাইন ব্যাচগুলোতে যখন স্ট্যাটিক জিকে পড়াই তখন কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়াই, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এমসিকিউ লিখিয়ে দিই এই মিসলেনিয়াস পরীক্ষাটাকে কেন্দ্র করেও। এবং আশ্চর্যজনকভাবে ফিজিক্যাল জিওগ্রাফির প্রচুর প্রশ্ন এর মধ্যে দেওয়া আছে। পাবলিক সার্ভিস কমিশনের বলা উচিত যে স্ট্যাটিক জিকের মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফিটা না রেখে ওরা একদম সরাসরি ডব্লিউবিসিএস এ ভূগোলের মধ্যেই ঢুকিয়ে দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেকটা সুবিধা হবে। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে চন্দ্রযান। সাধারণত মাস বা সাল জিজ্ঞাসা করা হয়, এখানে চন্দ্রযানের স্পেসিফিক সুনির্দিষ্টভাবে তারিখটা পর্যন্ত জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কতটা খুঁটিয়ে পড়া হবে। শুধু খুঁটিয়ে পড়া হবে তাই নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেই যে একই প্রথা সেটা পর্যন্ত মেনে চলা হয়েছে, সেটা হচ্ছে সেই 2021 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া। যেমন গতবার 2020 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, এবার 2021 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। সেখানে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড বা ওয়েস্ট বেঙ্গলের স্কচ অ্যাওয়ার্ড সেই জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে।
অন্যতম একটা কঠিন জিনিস যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে এইচ পিরামিড বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন। এইচ পিরামিড তো অবশ্যই আলাদা, ডিলোকালাইজ আমরা পাই ইলেকট্রন সম্পর্কে পড়ি, এগুলো সাধারণত মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বইতে থাকে না, যে কারণে আমি সবসময় বলি যে এখন সায়েন্সের যা প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড তাতে মাধ্যমিকের বই পড়া হবে না, এইচএস এর বই পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ডিলোকালাইজড পাই ইলেকট্রন থেকে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। আবার আমি আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স একটু অতীতে চলে যায় সেটা স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। যেমন নোবেল প্রাইজ, ওরা বললেই পারতো 2022 বা 23-এর নোবেল প্রাইজ, সেটা না জিজ্ঞাসা করে 2006-এর যে নোবেল প্রাইজ সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এখন এটা তো মানে অনায়াসে বলা যাবে যে এটা তো স্ট্যাটিক জিকের অন্তর্গত, অর্থাৎ নোবেল প্রাইজও কতদিন পর্যন্ত পড়তে হবে আমাদের তার কোনো আর সীমারেখা থাকলো না এখানে। গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ইএনভিএস এর থেকে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে কেমিস্ট্রির মধ্যে যে লেভেলগুলো থাকে না, এনার্জি লেভেল, এসপিডিএফ, তাদের যে সুনির্দিষ্ট অর্ডার, সেই অর্ডার জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে অ্যালবেডো এফেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, P1/V এটার গ্রাফ থেকে প্রশ্ন করা হয়েছে। একটা মানে যৌগের অপশন দিয়ে তার মধ্যে কোনটাতে বন্ড অ্যাঙ্গেল, সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প দুয়ারে সরকার, সেটা যে পুরস্কার পেয়েছে সেখান থেকেও কিন্তু একটা জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ এই যে প্রশ্নপত্র, সেটাতে আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন, আপনাদের কত নম্বর হলো, আপনারা কিরকম স্কোর করতে পারবেন, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, তাহলে মোটামুটি একটা ধারণা করা যাবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আগের পেপারটাতে যে 170 ইজিলি পেয়ে যাবে, সেই পেপারটাতে 70 মার্কস তুলতেও কিন্তু অসুবিধা। আমার কথা বাদ দিন, আমি হয়তো 50ও পাবো না, সেটা বাদ থাক, ঠিক আছে, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না। কিন্তু যারা এতদিন ধরে ভালো করে প্রস্তুতি নিয়েছেন তাদের পক্ষেও এই পেপারটাতে মানে 100 ওপরে যাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। সায়েন্সের যে পার্টগুলো রয়েছে 33, 25 আর 23, এই জায়গাগুলো যদি থাকে, মানে আমি যদি মোটামুটি ধরি সায়েন্স থেকে 80 নম্বর আছে, সায়েন্সের প্রশ্নগুলোতে 80 নম্বরের মধ্যে মোটামুটি 50টা মতো বা 40টা মতো ঠিকঠাক অ্যান্সার দেওয়া যাবে, কিন্তু বাকি প্রশ্নগুলো বেশ কঠিন। আর ইএনভিএস এর উপর আমি যেটা দেখলাম যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সায়েন্সের ওপর অন্যান্যবার প্রচুর জোর দেওয়া হয়, এবারে সেই জোরটা শিফটেড হয়েছে ইএনভিএস এবং সর্বোপরি স্ট্যাটিক জিকের ওপরে। স্ট্যাটিক জিকের প্রশ্নপত্রে প্রচুর জোর দেওয়া হয়েছে, টেকনোলজির ওপর সামান্যই জোর, মাত্র 4টে মতো প্রশ্ন দেওয়া হয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সেই একই সমস্যা, যে অনেকটা আর কি মানে পেছন থেকে অনেকটা মানে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মানে পাবলিক সার্ভিস কমিশন যদি এটা তাহলে মানে এরমই হতে থাকবে যে একটা 2024 সালে পরীক্ষা হচ্ছে, সেখানে 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে যাব, কিন্তু কতটা পেছবো, এখানে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এই যে জায়গাগুলো, এগুলো মনে হয় যে পরীক্ষার্থীদের একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, প্রশ্নপত্রের মধ্যে ভারসাম্য আসবে না। এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো তো আমি পরীক্ষাও দিইনি, পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর যথেষ্ট সময় নিয়ে আমি ভাবনা চিন্তা করি। কিন্তু ভেবে দেখুন, আপনারা যারা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিলেন, অলরেডি 3টে পরীক্ষা হয়েছে, সেটা একটা ক্লান্তি, এবং আরো পরবর্তীকালে পরীক্ষা আপনাদেরকে দিতে হবে, সেই যে 4টে পরীক্ষা, সেটার একটা চাপ, এই রকম অবস্থায় নিয়ে আপনারা পরীক্ষাটা দিলেন, তাহলে পরীক্ষার হলে প্রশ্নপত্রটা দেখে পরীক্ষার্থী যারা দিলেন তাদের মানে মনের ওপরে কতটা আর কি মানে ধাক্কা একটা তৈরি হবে। সেই জন্যই আমার মনে হয়েছে যে পরীক্ষার হলের রেসপেক্ট, এটা কিন্তু একটা হাড় হিম করে দেওয়ার মতো প্রশ্ন। যাই হোক, এটা তো এখন অতীত হয়ে গেছে, যা হওয়ার হাত থেকে বেরিয়ে গেছে, কিছু করার নেই। আগামীকাল এবং তারপর যারা অপশনাল দেবেন তারা খুব ভালোভাবে পড়ুন। আজকের এই যে যন্ত্রণাটা, মানে যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারা তো নিঃসন্দেহে ভালো পরীক্ষা দিয়েছেন, সেটা আলাদা কথা, কিন্তু অনেক পরীক্ষার্থীরই আমার ধারণা এই পরীক্ষাটার দিকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। এবং এটাও একটা কথা বলার যে এই যে পরীক্ষা, সেখানে যেহেতু সায়েন্সের প্রভাব কমিয়ে ইএনভিএস এবং স্ট্যাটিক জিকের ওপর এত জোর দেওয়া হয়েছে, ফলে অনেকে মনে করে থাকেন যে এই ব্যাপারটা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের সুবিধা হবে। কিন্তু সত্যি কথা বলতে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা 80 যে যদি আমি ধরি সায়েন্স পার, সেখানে হয়তো 50টা ভালো অ্যান্সার করবে, কিন্তু তারপরে গিয়ে তারা স্ট্যাটিক জিকের মধ্যে থেকে যে পরিমাণ প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে, সেটাতে তারা অসুবিধা হবে। তাই বলবো যে যা হয়েছে হয়েছে, যা গেছে চলে গেছে, বাচ্চা সামনের দিকে তাকান এবং পরের পরীক্ষাগুলো ভালো করে দিন। আপনাদের কেমন পরীক্ষা হয়েছে সেটা জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগবে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক
করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই পরবর্তী পরীক্ষার বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর ভালো করে বিশ্রাম নিন, ভালো করে পরীক্ষা দিন, ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।